বছর যুবশক্তির এডিটোরিয়াল বোর্ড, একসময় যুবশক্তির এডিটর হিসেবে কাজ করেছি। কাজেই এই পত্রিকাটার সঙ্গে আমাদের সবারই, যারা আগে আমরা এই যুব আন্দোলনের সঙ্গে যুক্ত থেকেছি, যুবশক্তির কাজের সাথে যুক্ত থেকেছি, তাদের একটা অন্তরের যোগ সারা জীবন জুড়েই থাকবে। কাজে মীনাক্ষী যখন বললো যে আপনাকে এবারের প্রোগ্রামটায় যেতে হবে, আমি কোনো কথা না বলেই বলেছি হ্যাঁ ঠিক আছে আমি যাব। আমার এই কথোপকথন শুনতে শুনতে যে কথাটা মনে পড়ছিল বা মনে হচ্ছিল, যে আমি যা ভেবেছিলাম তা বদলে ফেললাম বলার, যে কথাগুলো যেভাবে বলবো ভেবেছিলাম। নম চমস্কির দুটো গুরুত্বপূর্ণ বই আছে। একটি বইয়ের নাম হচ্ছে ম্যানুফ্যাকচারিং কনসেন্ট, আরেকটি বইয়ের নাম হচ্ছে মিডিয়া কন্ট্রোল। এই যে খবর আপনি দেখেন বা খবর পড়েন, এই খবর দেখা বা পড়ার মাঝখানে যে র নিউজ আর তার সাথে যেটা পরিবেশনা করা হয়, এই দুয়ের মাঝখানে নানান ধরনের সার্জারি আছে। এর গায়ে কসমেটিক সার্জারি করা হয়, একে কেটে ছেটে এমন জায়গায় নিয়ে আসা হয় এবং স্নো পাউডার লাগানোর পরে তাকে যে রূপ দেওয়া হয়, র নিউজ থেকে সেটা অনেক ক্ষেত্রে অনেক সময় আলাদা হয়। মিডিয়া অত্যন্ত পাওয়ারফুল। বহুকাল আগে থেকে এই কনসেন্ট ম্যানুফ্যাকচারিং, এইটা বলতে গিয়ে উড্রো উইলসনের কথা বলছে, মার্কিন রাষ্ট্রপতি ছিলেন। উনি এক সদস্যের একটা কমিটি তৈরি করেছিলেন, যে কমিটির কাজ ছিল যুদ্ধ চায় না যে জনগণ, সেই জনগণকে যুদ্ধোন্মাদ হিস্টেরিয়াগ্রস্ত জনতাতে পরিণত করতে হবে। তো যারা তৎকালীন সময় তো অডিও ভিজুয়াল মিডিয়া ছিল না, টেলিভিশন ছিল না, তাহলে লিখতে হবে। তো ব্যবহার করা হলো প্রথিতযশা বুদ্ধিজীবীদের। তারা লিখলেন 6 মাসের মধ্যে যে মানুষ যুদ্ধ চাইতো না তারা যুদ্ধ চাওয়া শুরু করে দিল। এবং এইটার পরে এরা সব আত্মজীবনী লিখলেন, দিয়ে নিজেরাই লিখলেন যে আমাদের লেখনির কতটা জোর বলতো, আমরা যে মানুষ যুদ্ধ চাইছিল না সে এখন তো এতটা পাওয়ারফুল মিডিয়া। কিন্তু মিডিয়া কন্ট্রোল, এই বইয়ের মধ্যে চমস্কি দেখাচ্ছে যে মিডিয়া অত্যন্ত কঠিন একটি বিষয়। এই ছাত্র যুবদের পত্রিকা চালানো, শ্রমিক কৃষক ক্ষেত মজুরদের পত্রিকা চালানোর ব্যাপার যখন এসে দাঁড়ায়, কেন মিডিয়া ব্যবসাটা একটা দৈত্যাকার ব্যবসা। পাড়ার বেশ বড় দোকান ব্যবসার মালিক, তার পক্ষে কিন্তু একটা মিডিয়া চালানো সহজ না, পারবে না চালানো। তাহলে এই যে একটা বিরাট ব্যবসা, দৈত্যের মতো ব্যবসা, এর চালানোর জন্য তার পেছনে যে পুঁজি লাগে সেটা কর্পোরেট পুঁজি লাগে। ধীরে ধীরে এখানেও মনোপলাইজেশন হচ্ছে। একটা অর্গানাইজেশনের হাতে সমস্ত চ্যানেলগুলো, সমস্ত খবরের কাগজগুলো, সমস্ত ভাষা সংস্থাগুলো, তাহলে তার যেটা বলে সেটাই জনতা দেখবে। আর যেভাবে রাজনীতিকে দেখবে বা কোনো ঘটনাকে দেখবে, সেভাবেই তা আসবে। যেমন ধরুন এই মুহূর্তে এই যে চারিদিকে টাকার পাহাড় নিয়ে এত কাণ্ড, কিন্তু মিডিয়া এটাকে যে জায়গায় নিয়ে আসছে সেটা হচ্ছে পার্থ আর অর্পিতা, মানে এটা একটা এন্টারটেইনমেন্ট হয়ে যাচ্ছে। তাহলে এর পেছনে যে গভীর ঘৃণার বিষয়, কি সাংঘাতিক ধরনের ব্যাপার। আমি আজকে 3 দিন উত্তর দিনাজপুরে ছিলাম। মাস কালেকশন, নিবিড় জনসংযোগ, এই কর্মসূচি চলছে ওখানে। অসংখ্য লোকের সঙ্গে কথা বলতে বলতে দেখলাম যে প্রত্যেকটি মানুষ এই ঘটনা সম্পর্কে, তৃণমূল সম্পর্কে যেমন বিরক্তি, আবার প্রত্যেকটা গ্রামে এরকম লোক আছে যে লোক 7 লাখ 8 লাখ 12 লাখ 14 লাখ টাকা দিয়েছে। গ্রামের লোকেরা জানে না যে অমুক লোক টাকা দিয়েছে, কাকে টাকা দিয়েছে জানে। আপনি একবার যদি ভেবে দেখেন, কালেক্টররা এই টাকাটাকে কালেক্ট করলো, গোটা নেটওয়ার্কটা হচ্ছে তৃণমূলের নেটওয়ার্ক। সেটা কোনটা এমএলএ কালেক্টর আর কোনটা পার্থর কালেক্টর, কোনটা ভাইপোর কালেক্টর, সে আলাদা ব্যাপার। কিন্তু একটা দল এরকম একটা ঘটনা ঘটালো, আর তার বহিঃপ্রকাশ ঘটলো দুটো ফ্ল্যাট থেকে 50 কোটি নগদ উদ্ধার। এখন এই জিনিসটাকে যেভাবে প্রতিটি টেলিভিশন চ্যানেল সারাক্ষণ ধরে প্রচার করে বেড়াচ্ছে,
সেটা ওই শোভন বৈশাখীর মতো পার্থ অর্পিতার ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। মানে কোনো নিউজ যদি না থাকে শোভন বৈশাখী দিয়ে দাও, ফিলার অ্যাডভার্টাইজমেন্ট এতে পাওয়া যায়, কিন্তু কৃষক সংগ্রাম দেখিয়ে অ্যাডভার্টাইজমেন্ট আসে না। মিডিয়া চালানোর জন্য যে কন্ট্রোল গুলো, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কন্ট্রোল হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। তাহলে এগুলো ছাড়া পত্রিকা বেরোতে পারে না, এগুলো ছাড়া টেলিভিশন চ্যানেল চলতে পারে না। তাহলে শ্রমিকদের কাগজ এটা থাকবে না, যুবদের ছাত্রদের কাগজ এটা থাকবে না। যুবশক্তি পত্রিকা এই মুহূর্তে 17,500 চলছে। আমি যুব কর্মীদের কাছে বলবো যে পত্রিকাটাকে ভালোবাসুন। তাহলে পত্রিকাটা হাতিয়ার। আমাদের কমরেডদের গুণগত মান যদি উন্নত করতে হয়, তাহলে কাজের সঙ্গে সঙ্গে তার রাজনীতি আদর্শ তার চর্চা করতে হবে। চর্চার জায়গায় আনন্দবাজার করে হবে না, সেই চর্চার জায়গায় এবিপি আনন্দ দেখেও হবে না। জ্ঞানগর্ভ বক্তৃতা সারদার সাংবাদিক এখন কোনোদিনও মিটিং এ মিছিলে না গিয়ে তৃণমূলের নেতা হওয়া, কুনাল প্রত্যেকদিন বিবেকানন্দের মতো বানিয়ে দিয়ে যাচ্ছে। আর এই একটি এ ধরনের পত্রিকার বেঁচে থাকাটাই হচ্ছে লড়াই। তাহলে এই বেঁচে থাকাটা প্রয়োজন কোথায়? আমরা যেটা বলতে চাইছি সেটা আমাদের কমরেডদের কাছে যাক, তাদেরকে তৈরি করুন। আমি প্রথমেই এই কথা বললাম যে নিজেদের পত্রিকা সম্পর্কে এই গর্ববোধ থাকা দরকার, পত্রিকা সম্পর্কে এই ভালোবাসা, এই অনুভূতি এবং এই রাজনৈতিক বোধ থাকা দরকার যে পত্রিকাটার মর্যাদা, পত্রিকাটার গুরুত্ব কতটা। এখন আমরা কিসের মধ্যে আছি? অফুরন্ত সমস্যা নিয়ে আমাদের দিন কাটছে। আমাদের বেকারত্ব, দারিদ্র, ক্ষুধা, শিক্ষার অভাব ইত্যাদি। দুটো সরকার যে নীতি নিয়ে চলছে, সেই নীতি যদি ঠিক হতো তাহলে স্বাধীনতার পরে 45 বছরে যে বেকারি হয়নি, ভারতকে সেই বেকারি দেখতে হচ্ছে কেন? ধনী আর দরিদ্রের মধ্যে এত ফারাক তৈরি হচ্ছে কেন? কোভিড প্যান্ডেমিকের সময় কোটি কোটি মানুষের কাজ চলে গেল, সবারই মাইনে কমলো, ব্যবসা থাকলে আয় কমলো, কিন্তু ওই পিরিয়ডে দেখা গেল কর্পোরেটের মুনাফা বাড়লো। আদানি আম্বানি লড়াইয়ের মধ্যে আদানি আম্বানিকে পেছনে ফেলে এগিয়ে গেল, পৃথিবীর 6 নম্বর ধনী হয়ে গেল। কি করে সম্ভব? 7 মাস ট্রেন বন্ধ ছিল, বাড়ির থেকে বাজারে যাওয়ার দরকার হয়নি। বাড়ির দরজায় দাঁড়ালে ওই দুয়ারে সরকারের মতো দুয়ারে বাজার চলে এসেছে। এক পাড়ার লোক আরেক পাড়ায় গিয়ে বিক্রি করতে, যাতে নিজের পাড়ার লোক না দেখতে পায়। এই সমস্ত ঘটনার সামনে আমরা দাঁড়িয়েছি। কি পরিমাণ মাইগ্রেটেড লেবার ভারতবর্ষে আছে আমরা জানতাম না। যদি না লকডাউন হতো, 1000 কিলোমিটার পথ হাঁটতে আমরা দেখেছি, মারা যেতে আমরা দেখেছি রাস্তায়, দুর্ঘটনায়, মানসিক অবসাদে, আত্মহত্যা করতে, ক্ষুধা, অনাহারে, এই সমস্ত ঘটনার সাক্ষী মানুষ দেখেছে। কিন্তু এই সময়ের মধ্যে এই দুই সরকার তারা যে নীতি গ্রহণ করেছে, তাতে মানুষ তারা আরো সংকটের মধ্যে পড়েছে। সাধারণভাবে সাধারণ মানুষ, কিন্তু কর্পোরেট বড় ধনী মানুষ তাদের কোনো অসুবিধা হয়নি, তারা মুনাফা বাড়াতে পেরেছে। যে 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা হয়েছে, এই 20 লক্ষ কোটি টাকার প্যাকেজে আপনি প্রত্যন্ত গ্রামে একটা লোক খুঁজে বার করতে পারবেন যে মোদির প্যাকেজ থেকে 2000 টাকা পেয়েছে? খোলা জায়গায় মিটিং এ বলবেন, বলে একদম চ্যালেঞ্জ করবেন যে একটা লোক এসে বলুক যে মোদির ঐতিহাসিক 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ বিজেপি যা সেল করেছে, মিডিয়া যা সেল করেছে বাজারে, সেই প্যাকেজ থেকে 2000 টাকা বেনিফিটেড হয়েছে একটা লোক। গ্রামের মানুষ, শহরের মানুষ, প্রান্তিক মানুষ, গরিব মানুষ বার করবে। তাহলে একদিকে 20 লক্ষ কোটি টাকা প্যাকেজ, দুটোকে মিলে তবে অঙ্কটা মিলবে, তা নইলে মিলবে না। সব বন্ধ থাকা খালি ওদের কোনো ভালো কি করে? এই 20 লক্ষ কোটি টাকা গেছে হচ্ছে কর্পোরেটের কাছে। মার্ক্সের কথা ছিল হচ্ছে ক্যাপিটালিস্ট সিস্টেমটা এমন, এই পুঁজিবাদী ব্যবস্থার উৎপাদন পৌঁছে পড়বে। রাষ্ট্রপতির যে সুইমিং পুল, তার বাড়ির লোকজন সাঁতার কাটে, যারা আন্দোলন করছিল তারা সেখানে গিয়ে একদিন সাঁতার কেটে, ওর কিচেনের ফ্রিজ খুলে রাজার খাওয়া কেমন খাওয়া টেস্ট করলো। কিন্তু তারপরে প্রেসিডেন্ট বদলালো,
ওদের দেশে ধনী আর দরিদ্রের মধ্যে ফারাক কি কমলো? নির্মম সত্যের সামনে দাঁড়াতে হচ্ছে এই উপমহাদেশের একটি দ্বীপ রাষ্ট্র যেখানে লেখাপড়া জানা শিক্ষিত মেয়েদেরকেও সামান্য জীবন কাটানোর মতো খাদ্য ইত্যাদি জোগাড় করবার জন্য দেহ ব্যবসায় নামতে হচ্ছে। তাহলে এটার জন্য একটা লোক ব্যাপার না, প্রেসিডেন্ট কে হলো এটা ব্যাপার না, ব্যাপারটা হলো সিস্টেমটা কি। মার্কস বলেছিলেন সিস্টেমটা নিজে নিজে ভেঙে যায় না, ওটাকে ভাঙতে হয়। আর সেই ভাঙার দায়িত্ব যাদের, সেটা যদি অনুপস্থিত থাকে, অর্থাৎ কমিউনিস্ট পার্টি মার্কসের ভাষায়, তারা যদি তাদেরকে দিয়ে দিল, তাহলে $13 ট্রিলিয়ন তো দিয়ে দিল, হাতে ধর থাকলো 3, দেশ চালাবে কি করে? পেনশন বন্ধ করলো, নতুন রিক্রুটমেন্ট বন্ধ করলো, যা নিল অস্থায়ী লোক নিল, জিনিসপত্রের দাম বাড়লো, ট্যাক্স চাপালো। তার মানে গরিব মানুষের উপর আরো বোঝা গেল। তারপরে তার ক্যাপাসিটি পারচেস করবার কেনবার ক্ষমতাটা লোকের আরো কমে গেল। কমে যাওয়ার পরে হলো কি, বাজারটা ছোট হয়ে গেল। অর্থনীতিতে বলে টাকা হাতে মানুষ মানে অর্থনীতির ভাষায় বাজার। আমার খেয়াল থাকবে, কিছু অর্থনীতিবিদ প্যান্ডেমিকের সময় বলছিল, তার মধ্যে একজন যিনি বলেছিলেন যে টাকা গভর্নমেন্ট ছাপিয়ে গরিব মানুষের দিয়ে দিচ্ছে। তাহলে এই মানুষ ওই টাকা নিয়ে বাজারে গেলে কোনোভাবে বাজারটাকে টিকিয়ে রাখা যাবে, একটা লেনদেন কিছু হবে। কিন্তু তা উদারবাদী নীতিতে হচ্ছে মানুষকে কিছু দাও, রেশন দাও, ভাতা দাও, 100 দিনের কাজ দাও, বিনা পয়সায় চিকিৎসা দাও, বিনা পয়সায় শিক্ষা দাও, বন্দোবস্ত করো। এটা হলো উদারবাদ। আর নয়া উদারবাদ হচ্ছে যে সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটির মালিক হবে প্রাইভেট, যত ব্যাংক সেই ব্যাংকের মালিক হবে প্রাইভেট, ইন্স্যুরেন্স কোম্পানি তার মালিক হবে প্রাইভেট, রেল চালাবে প্রাইভেট, রাস্তা সেটা হবে প্রাইভেট, এমনকি জঙ্গল সেটাকেও লিজ দিয়ে দেওয়া হবে আদানি বা খনির মালিক সেটাও হবে কর্পোরেট। এই লাইনটা হলো নয়া উদারবাদী নীতি। এখানে গভর্নমেন্টের কোনো রোল থাকবে না, গোটাটা প্রাইভেটাইজ। এবার তুমি বেঁচে থাকতে পারলে বাঁচো, না বেঁচে থাকতে পারলে আমার কিছু করার নেই। জনগণের উপর বোঝা না চাপালে সব কিনেছে, তার জন্য ইএমআই দিতে হয়, তার রোজগার চলে গিয়েছে, সরকার বলেছে যে ইন্টারেস্ট দিতে হবে না বলে। কিন্তু 8 লক্ষ কোটি টাকা আমাদের সরকারি ব্যাংক থেকে বড় লোক তারা যে লোনটা নিয়েছিলেন তার ইন্টারেস্ট মুকুব হয়ে গিয়েছে, প্রিন্সিপাল এবং মুকুব করে দেওয়া হয়েছে। এদের ক্ষতি হয়েছে বলে ক্ষতিপূরণের জন্য 20 লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে। এরা মাথায় দেওয়া হলো জল, তাহলে মাথার জল পায়ে নামবে, অর্থনীতির এই মডেলে বিশ্বাস করে। তাহলে এটা নামলো কি নামলো না, কতটুকু নামলো, সেটা জীবন ধারণ করবার পক্ষে যথেষ্ট কিনা কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার না। তাহলে কো হবে ধুমায়িত ক্ষোভ, তার বহিঃপ্রকাশ ঘটবে কখনো কখনো। সেই বহিঃপ্রকাশ ঘটলো যখন অগ্নিবীর প্রকল্প নিল, ট্রেন চললো, ভাঙচুর চললো, অগ্নিসংযোগ ঘটলো। কথাগুলো এবিপি আনন্দ রাত্রেবেলা দেখালো যে সিএমআই রিপোর্টে, অক্সফামের রিপোর্টে বলা হচ্ছে যে ভারতে বেকারত্বের হার কোথায় গেছে, 45 বছরে কোথায়। মোদী যখন এসেছিল ক্ষমতায় তখন বলে এসেছিল বছরে 2 কোটি লোকের কাজ দেবে, মনে করছে? প্রচুর 2-6%। তাহলে কি পরিমাণ বেকারত্ব এই সময়কালের মধ্যে বেড়ে গেল। কাজ কি আছে, যে কাজ আছে সেটা সম্পর্কে সিএমআই বলছে ভালনারেবল জবের বাংলা কি হবে, মানে এটা এমন ধরনের কাজ যে কাজগুলোতে অসম্ভব শ্রম দিতে হয়। ধরা যাক একটা শপিং মল, পুরোটা এসি, বেশ ভেতরে সময় কাটাতে খারাপ, কিন্তু এই শপিং মলের ভেতরে যে ছেলেটা মেয়েটা কাজ করে 11 ঘন্টা 11.5 ঘন্টা ডিউটি করে। খেয়াল যদি করে দেখেন ভেতরে বসবার মতো একটা টুল নেই, চেয়ার নেই। তার মানে 11 ঘন্টা ওই ছেলেটাকে মেয়েটাকে দাঁড়িয়ে থেকে ডিউটি করতে হয়। কত টাকা মাইনে পায়? 8,000 টাকা, 8,500 পায়। এই গানের মতো জীবন মানে কি, এরকম একটা ব্যাপার। তাহলে জীবনটাই অস্থায়ী, চাকরির স্থায়িত্ব কি আছে? তাহলে কর্পোরেটের জন্য, বড় মালিকের জন্য তোমাকে নেবে, রাজি মেরে বার করে দেবে, বা সিজনাল লেবার দেবে, 3 মাস কাজ করাবে, তারপর ছুটি, তুমি বাড়ি চলে যাও। 100 দিনের কাজ তৃণমূল চুরি করে এমন অবস্থা তৈরি করে দিয়েছে, লোকের কাজ নেই, যে কাজ করেছিল তার টাকা বকেয়া। নতুন জব কার্ড
পাওয়া যাচ্ছে না। কৃষি অলাভজনক পেশা, বীজের দাম বেড়ে গেছে, সারের দাম বেড়ে গিয়েছে, এমআরপিতে যা লেখা আছে তার থেকেও বেশি সারের দাম পাচ্ছে না, সবজির বাজার নেই কোনো। এই অবস্থাতে ও প্রচুর পরিমাণ ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে। তার ফলে বেশিরভাগ জমির মালিক জমি লিখে দিয়ে দিচ্ছে, চাষবাস করছে না। একটা নতুন চেহারা দাঁড়াচ্ছে গ্রামে। তাহলে গ্রামে এত কাজ কোথায়? এই মুহূর্তে যে আগে আমরা বলতাম 25 সাল, এখন ওটা বলতে হবে যে ওই 24 সালের মধ্যেই হবে। সেটা হলো যে পপুলেশনের দিক থেকে আমরা চীনকে ছাড়িয়ে যাচ্ছি, হাইয়েস্ট পপুলেশন আমাদের দেশে। আর একই সঙ্গে আচ্ছা, এটাকে যদি ব্যবহার করা যেত, অল্প বয়সী ছেলে মেয়ে মানে তাদের শ্রম আছে, এবার ক্ষমতা আছে, তাদের মস্তিষ্কে নতুন প্রযুক্তি আছে, স্কিল, তা দিয়ে আজকের দিনে যে ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রির যে ওয়ার্কফোর্স হওয়া দরকার, যাদের কর্মক্ষমতা আছে, যাদের ইচ্ছে আছে, যাদের নতুন টেকনোলজি যাদের আয়ত্তে, এই ছেলে মেয়েদেরকে আমরা কাজে লাগাবো, সেই সুযোগ তৈরি করব না, সেই সুযোগ তৈরি হবে না। মাইকেল মুর বলে এক ভদ্রলোক, তার ডকুমেন্টারি ফিল্ম বানাতেন, আর উনি কোনো একটা বই লিখলেন, সেটা বেস্ট সেলার হয়ে যেত, সব থেকে বেশি বিক্রি হতো। আমি ওনার একটা বই পড়েছিলাম অনেক বছর আগে, তাও অন্তত 10-12 বছর তো হবেই। তাতে বলছেন যে আমেরিকাতে এখন আর অল্প বয়সী ছেলে মেয়েরা কেউ কাজ খুঁজতে যায় না, তার কারণ ওরা জানে যে কাজ খুঁজে কোনো লাভ নেই, কাজ মিলবে না, কাজে কাজ খোঁজবার আগ্রহ চলে গিয়েছে। আমাদের দেশ সম্পর্কে এই এক রিপোর্ট, সিএমআই মানে সেন্টার ফর মনিটরিং অফ ইন্ডিয়ান ইকোনমি, এটি একটি স্বাধীন সংস্থা, সরকারি সংস্থা না, যাদের কাজের রিপোর্ট, সেই রিপোর্টগুলোর মধ্যে থেকে বেরোচ্ছে 39.9% থেকে এসছে 39.5 লেবার পার্টিসিপেশন রেট, মানে 39.9 ছিল প্যান্ডেমিকের থেকেও খারাপ অবস্থায় গেল 39.5%। এটা হলো লেবার পার্টিসিপেশন রেট। লেবার পার্টিসিপেশন রেট মানেটা কি? এর 39 মানে ধরে নেওয়া যাক 40, তাহলে 60% ছেলে মেয়ে আছে আমাদের দেশে যারা আর কাজ খোঁজে না। তার ফলে এরা কাজের খোঁজবার জায়গাতেই নেই। তার মানে এত জীবন সম্পর্কে হতাশ হয়েছে, সাধারণভাবে ধারণা, পারসেপশন, ধারণা তৈরি হয়েছে কোথাও কোনো কাজ পাওয়া যাবে না। এটা ভয়ঙ্কর ব্যাপার। তাহলে এই বিপুল পরিমাণ মানব সম্পদ গ্রামে শহরে অফুরন্ত ছেলে মেয়ে, আর তারা মনে করছে কোথাও কোনো কাজ দাঁড়াবে হচ্ছে বোঝা, লায়াবিলিটি। একে তৃণমূল কিভাবে ব্যবহার করছে? পাড়ায় পাড়ায় বাহিনী তৈরি করেছে এদেরকে দিয়ে, কাউন্সিলরের পেছনে দৌড়ায়, পঞ্চায়েতের পেছনে দৌড়ায়, যত অনৈতিক কাজ, অন্যায় কাজ এদের দিয়ে করায়। বেড়ির থেকে টাকা তোলা, ইট ভাটা থেকে টাকা তোলা, 100 দিনের কাজের টাকা চুরি করে। সেই নদী বাঁধ দেখতে গেলে দেখা যাবে নদী বাঁধ হয়নি, বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর থেকে ওই নদীর দিকে কেউ তাকায়। সামাজিক বনসৃজন, চারা লাগানোর কাজ গিয়ে দেখা যাবে নেই, বলে ছাগলে খেয়ে গিয়েছে। এই কোটি কোটি টাকা তারা পঞ্চায়েত থেকে লুট করবার জায়গায় যাচ্ছে। একদিকে আদানি আম্বানির বাড়ছে কেন্দ্র সরকারের নীতির কারণের জন্য, সেই নীতি প্রয়োগ করছে মমতা এখানে। একইভাবে প্রাইভেটাইজেশনের দিকে যাচ্ছে এডুকেশন, সব থেকে ভালো ব্যবসা এখন এই দুটো জায়গায়। রিয়েল এস্টেট একটু কমজোরি হয়েছে, কিন্তু এই দুটো চলবেই, লোকের শরীর খারাপ হবেই, আর ছেলে মেয়ে লেখাপড়া করবার জায়গায় যাবেই। তাহলে এই দুয়ের জন্য নিয়োগ হয়েছে 11 সালের পর থেকে, প্রত্যেকটা নিয়োগ হচ্ছে ত্রুটিপূর্ণ, প্রত্যেকটা নিয়োগ থেকে টাকা পয়সা রোজগার করা হয়েছে। যেখানে টাকার বন্ধ আছে সেখানে তৃণমূল গিয়ে উপস্থিত হয়েছে। তাহলে এই বিপুল পরিমাণ ছেলে মেয়ে, তাদের কাজের বন্দোবস্ত করা হয়, এদেরকে নেশাতে যুক্ত করা হয়েছে, এদের ক্রাইম লাইনের সঙ্গে যুক্ত করা হয়েছে। আর তার সাথে বিজেপি আরএসএস এর ডিজাইন, সেই ডিজাইন হচ্ছে ওর মাথাতে ভরো সাম্প্রদায়িকতার বীজ, ওর মাথায় বিভাজনের, বহুমুখী বিভাজনের বীজ রোপণ করো। এক অংশের মানুষ আরেক অংশের মানুষকে ঘৃণার চোখে দেখবে, এটা হবে তাদের কাছে একটা শক্তি। এই শক্তি, এই
ঘৃণা কেমন, মানে আজকে গোটা পৃথিবীর রাজনীতি ডান দিকে হেলে পড়েছে, মানে চরম দক্ষিণ দিকে হেলে পড়েছে। মানে তার এক নায়ক ছিল ট্রাম্প, এর হারলো। মোদি একজন, ইসরায়েলের নেতানিয়াহু একজন, বা ব্রাজিলের বোলসোনারো একজন। এরা বাংলা রাজনীতির কেন্দ্রে কি আছে? 21-এর ভোট কিসের উপরে হয়েছে? 19-এর ভোট কিসের উপরে হয়েছে? একটু ভাবলে দেখবেন এই গোটা তার কেন্দ্র বিন্দুতে ছিল যা তা হলো ঘৃণা। এই ঘৃণা মানে হিন্দু মুসলমানকে ঘৃণা করছে, মুসলমান হিন্দুকে ঘৃণা করছে। একটা জনজাতি গোষ্ঠী আরেকটা জনজাতি গোষ্ঠীর উপরে তাদের বিদ্বেষমূলক। তাহলে জাত পাত একটা হলো সাদা আর কালোর মধ্যেকার বিদ্বেষ, তাকে বাড়িয়ে দাও। তাহলে সাদা ভোটের জিনিস ও বলে তা হলো মেক্সিকান বর্ডার দিয়ে ইমিগ্রেশন, ইমিগ্রেন্টদের জন্য আমেরিকার অর্থনীতি খারাপ হচ্ছে, ছেলে মেয়েদের কাজ হচ্ছে। 3 নম্বর হচ্ছে লাগাতার নারী বিদ্বেষমূলক কথা বলে তাকে ট্রাম্প। আমেরিকা অর্থনীতি দেশ, সব থেকে বেশি ইউনিভার্সিটি, সেখানে গোটা ব্রিটিশের ছেলে পড়তে যায়। সেই আমেরিকার প্রেসিডেন্ট সে আজকের দিনে যখন নারী পুরুষ এই সব জায়গায় একসঙ্গে কাজ করবে, সেখানে এই কথাটা কি করে বলছেন? এর যে উপাদান আছে তার কিছুদিন বাদে এই রিসেন্টলি আমেরিকার একটা কোর্ট ডিসিশন নিল, রায় দিল যে মেয়েদের গর্ভপাত করা যাবে না। এমনকি রেপ, ধর্ষিতা হয়েছে একটি মেয়ে, তারও গর্ভপাত করবার অধিকার অনুমতি থাকে না। ট্রাম্প তার উত্তরে বলল, এটা দেখবার পরে সব হচ্ছে ঈশ্বরের অপার কৃপা, তার সিদ্ধান্তেই এই ঘটনা হচ্ছে। ফ্রান্সে তখন আন্দোলন চলছে, আমেরিকার ঢেউ যাতে ফ্রান্সে এসে না পড়ে, সেখানে মহিলারা, পুরুষ মানুষ, সমাজের এগিয়ে থাকা মানুষ তারা আন্দোলনের দিকে গেল। আমি যে 3টে কথা বললাম যে ভোট ব্যাংক তৈরি করবার জন্য ঘৃণা, মেল ডমিনেটেড একটা সোসাইটি, তাহলে পুরুষ মানুষের ভোট ট্রাম্পের দিকে যাবে। ইমিগ্রেন্ট ইস্যুতে ঘৃণা, ভোট ট্রাম্পের পক্ষে যাবে। সাদা মানুষের ভোট ট্রাম্পের পক্ষে যাবে। এবার আপনি এখানে আসুন, কয়েকদিন আগে, মাস দেড়েক আগের ঘটনা মধ্যপ্রদেশে। একটা অল্প বয়সী ছেলে একজন বয়স্ক মানুষকে চড় মারা শুরু করলো, আর একজন সেটা ভিডিও করলো। 14খানা চড় খাওয়ার পরে ওই ভদ্রলোক মারা যায়। যখন চড় মারা হচ্ছে, সেই ছেলেটা বলছে, তোর নাম মোহাম্মদ, আধার কার্ড দেখা, তোর নাম মোহাম্মদ, আধার কার্ড দেখা। করে বললো যে আমাকে বাঁচতে দাও, তো মারা গেল। মারা যাওয়ার পরে ওই ভিডিও ভাইরাল হয়ে গেছে, থানার উপর চাপ তৈরি হয়েছে, অ্যারেস্ট হয়েছে যে মানলো। দেখা গেল যে ওর ওয়াইফ হচ্ছে ওখানে বিজেপির কাউন্সিলর, আর ও বিজেপির যুব মোর্চা। যখন ইনভেস্টিগেশন শুরু করলো, ছবি টবি টিভিতে দিয়ে দিল, বাড়ির লোকেরা এসে যোগাযোগ করলো। তখন দেখা গেল যে এই ভদ্রলোকের নাম হচ্ছে ভানোয়ার লাল জৈন। রাজস্থানে বেড়াতে গেছিলেন, বিকৃত মস্তিষ্ক, হারিয়ে যায়। বাড়ির লোক ডেড বডি ফেরত পাচ্ছে। তাহলে একে মারা গেল কেন? না, সন্দেহ হচ্ছে যে ও মুসলমান। মুসলমান হলে মারা যায়? যায়। ঠিক একইভাবে আমাদের দলিত আদিবাসী অংশের মানুষ, অনগ্রসর অংশের মানুষ, তাদের জীবন জীবিকা, তার বৈচিত্র্য আছে। অনেকেই চামড়ার কাজ করে। সন্দেহ হচ্ছে গরু পাচারকারী, এই কারণের জন্য হোয়াটসঅ্যাপ মেসেজের ভিত্তিতে এদেরকে পিটিয়ে মেরে দেওয়া যায়। এই ঘৃণা ভারতের রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে আরএসএস, বিজেপি। পশ্চিম পালন করেছে মানুষের মনের মধ্যে তৃণমূল আর বিজেপি ছাড়া অন্য কোন রাজনৈতিক দল এখানে নেই। তার ফলে এই যে পার্থ চট্টোপাধ্যায়ের মানে অর্পিতার বাড়ি থেকে যে টাকা বেরোনো শুরু হলো, সেই সময় পশ্চিমবাংলার হেন কোনো ব্লক নেই, মিউনিসিপ্যালিটি নেই যেখানে ডিওয়াইএফআই মিছিল করেনি, অসংখ্য জায়গায় মিটিং করেনি, অসংখ্য অবরোধ করেনি, কিন্তু টেলিভিশনের পর্দায় এগুলো কোনোটা জায়গা পায়নি। সারাটা দিন দেখানো হয়েছে বিজেপির কয়েকটা লোক, জনা 50 লোক একটা কলকাতা শহরে মিছিল করেছে, গোটা পশ্চিমবাংলার মানুষকে সেইটা গেলা এই মিডিয়ার পেছনের কর্তব্য। তার কারণ মিডিয়া দৈত্যাকার ব্যবসা, তার কারণ এদের শ্রেণী দৃষ্টিভঙ্গি আছে। কাজে আপামর জনসাধারণ যাতে ওটাই দেখে,
কেননা ওরা বুঝছে যে পরিস্থিতি তার কোন ক্ষমতায় সমস্ত কিছু হয়ে যাবে, যেখানে যুক্তিবাদ কাজ করবে না, একটা রহস্যবাদ এগুলোর প্রতিষ্ঠা দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা বলে ডিস্ট্রাকশন অফ রিজন। এটা ভয়ঙ্কর ব্যাপার যদি যুক্তি বলে বস্তুটা চলে যায়। এই অমিত শাহ বলছে, এখন খোলাখুলি বলছে যে আমি ইতিহাস বদলে দিতে হবে, যে ইতিহাস আমি আপনি কেন ইতিহাসটা তো সব বামপন্থী লোকেরা লিখেছে আর পাশ্চাত্যের শিক্ষায় শিক্ষিত লোক লিখেছে, তাহলে ইতিহাস কোনটা? ইতিহাস হচ্ছে পুরাণ, কাল্পনিক একটা বিষয়। তাহলে ওই অন্ধবিশ্বাস গবেষণার মধ্যে দিয়ে, ল্যাবরেটরিতে তাকে পরীক্ষা নিরীক্ষা করবার মধ্যে দিয়ে একটা যুগ সেটাকে ধরা হয়, এইগুলোকে বাদ দিয়ে তাকে এখানে প্রতিষ্ঠিত করা হবে। ওই জেনারেশন পরের ভারত যদি কল্পনা করা যায় এই রোড ম্যাপে চলতে, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস 1925-এ তৈরি হয়েছে, 47 পর্যন্ত দেশ পরাধীন ছিল। এই দীর্ঘ সময়ে ও বুঝিয়ে এসেছে ব্রিটিশের বিপক্ষে কাজ করা, ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করাটা কাজ না, তাহলে হিন্দুদের স্বার্থে কাজ করতে হবে। ঠিক এক জিনিস বুঝিয়ে এসেছে মোহাম্মদ জিন্নার নেতৃত্বে মুসলিম লীগ, যে মুসলমানদের উচিত কি করে নিজেদের স্বার্থ রক্ষা পায় তা। তার ফলে মুসলিম লীগেরও আকাল আছে স্বাধীনতা সংগ্রামে। 14 তারিখ ওখানে স্বাধীনতা দিবস হবে, কিন্তু স্বাধীনতা সংগ্রামী জিন্নাত পার্টি মুসলিম লীগ দেখাতে হবে। কিন্তু অ্যাডভান্স ইন্ডিয়া এটা তৈরি হতে পারে। অ্যাডভান্স ইন্ডিয়া তৈরি করতে গেলে ওই ছেলে মেয়ে যা আমরা বললাম 60 লাখ ছেলে মেয়ে কাজ ছেড়ে দিয়েছে, কাজ খোঁজা ছেড়ে দিয়েছে, একে কাজ করতে হবে। মানুষের জীবনে থাকে, সমাজের জীবনে থাকে, এই কম্পিটিশন থাকে। কোনো বিষয়কে দেখতে হয় হচ্ছে তার গতি, বিষয়টা একই জায়গায় দাঁড়িয়ে থাকে। ধরুন 21 সালের ভোট, বামপন্থীরা এরা বিধানসভায় একটা গেটেছিল, 21 সালের ভোটটা ছিল 22 সালের জুলাই মাসের শেষে এসে আমরা একটা
সেখানে বামপন্থীদের ভোট বাড়লো 30%। সেকেন্ড পার্টি হিসেবে ইমার্জ করলো সিপিআইএম, থার্ড পার্টিতে পরিণত হলো এরাতে প্রধান রাজনৈতিক দল। এই পরিস্থিতিতে কলকাতা কর্পোরেশনের ভোট হলো, গোটা রাজ্য চেয়ে থাকলো কলকাতা কর্পোরেশনের ভোটে কি হয়। লুটপাটের এই ভোটের মধ্যে দ্বিতীয় যে বামফ্রন্ট সেকেন্ড, বিজেপি তৃতীয়, তারপরে 4টে জায়গায় ভোট, তারপর 128 ভোট, তারপর দেখা গেল এক চেহারা। দ্বিতীয় জায়গায় এসে উপস্থিত হলো বামপন্থীরা, তৃতীয় জায়গায় চলে গেল বিজেপি। 21 সালের ভোট পড়ার আগে আমরা দেখেছি তৃণমূল থেকে দল হয়ে যাচ্ছে বিজেপি। এখানে প্লেন রাখা হয়েছে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে দিল্লিতে। এখানে অক্সিজেনের অভাব হচ্ছে, দিল্লি অত দূষিত জায়গা, দিল্লি বায়ু দূষণের সব থেকে বড় খাত জায়গা হচ্ছে দিল্লি। সেই দিল্লিতে অক্সিজেনের অভাব তৃণমূলের হচ্ছে না, বিজেপি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে গেম প্ল্যান। মাথায় এই গোটা পাঠকে ওর কি ক্ষমতা, এর হাতে গাছের পাতা পড়তে গেলে মমতার পারমিশন নিয়ে পড়তে হবে। এখানে গুন্ডারা নিজেই বলছে মুখ্যমন্ত্রী বলছে সবাই ভাগ খাও, দিনের পর দিন গভীর সমান খাও খাও বলেছে। মূল চরিত্র মুখ্যমন্ত্রী, উনি টিকে আছেন বিজেপির প্রধানমন্ত্রী। অনেকে ভাবে বিজেপির সাথে তৃণমূলের দারুণ সংঘাত, বিরাট লড়াই। 21-এ তো এটাকেই বোঝানো হয়েছিল, 19-এ এটাই বোঝানো হয়েছিল, 18-তে এটাই বোঝানো হয়েছিল, পঞ্চায়েতের ভোট। তাহলে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। আমাদের পরিবারের লোক, আমাদের সঙ্গের লোক, দীর্ঘকাল চলা মানুষ, সেই মানুষ বুঝছে যে তৃণমূলের এত বারবারান্ত, এত অত্যাচার ওকে শেষ করতে হবে। ওকে শেষ করতে গেলে কি করতে হবে না, এখন তো বামপন্থীরা দুর্বল আছে, তাহলে নিজেদেরকে উপর ভরসা করা যাবে না, তাহলে ভোট দাও বিজেপিতে। তো বিজেপিকে ভোট দিলে ওকে হারানো যাবে। ক্যান্ডিডেট হতে চাইছে না, সিম্বলে বলে নির্দল ক্যান্ডিডেট হোক বা বিজেপির ক্যান্ডিডেট, তাহলে তৃণমূলকে হারানো যাবে। একে বোঝানো হলো যে 18-তে পঞ্চায়েতে তৃণমূল চলে যাবে, 19-এ আবার সব আমরা বামপন্থীরা জিতে যাবে। এবার যখন 19 এলো তখন বলার এটা তো দিল্লির ভোট, এটা তোদের ব্যাপার না। দিল্লির ভোট এখানে মমতাকে শেষ করবে, বিজেপি আসবে, এর হাতে পুলিশ আছে, ওর হাতে মিলিটারি আছে, এর হাতে সিআইডি আছে, ওর হাতে সিবিআই আছে, সমানে সমানে টক্কর হবে, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। আর 19-এর পরে 21-এ তো লেফট গভর্নমেন্ট হবে। তো এই বুঝে গেল এই সবটা হচ্ছে আরএসএস এর প্রচার। সেই প্রচারে বিরাট অংশ মানুষ, আর এটা মিডিয়া দিন রাত দেখানো শুরু করলো। এটা 16 সালের নির্বাচনের পর থেকে মিডিয়া এই ভূমিকা নিয়েছে, টিএমসি বিজেপি, বিজেপি টিএমসি এটাকে প্রতিষ্ঠিত করবার জন্য। মুসলমান এলাকায় গিয়ে বললো যে সমস্ত হিন্দু মানুষ তারা তো বিজেপির পক্ষে হয়েছে, বিজেপি চলে আসতে পারে গভর্নমেন্ট, তাহলে তোমার জায়গা জমি সম্পদ সম্পত্তি ছেলে মেয়ে ঘর বাড়ি বিপদের মধ্যে পড়ে যাবে। তারপরে মাইনরিটি ভোট চাক না চাক মমতার পক্ষে যাবে। আবার হিন্দু এলাকায় গিয়ে বললো দেখো পুরো মাইনরিটি তৃণমূলের দিকে চলে গেছে, হিন্দুদেরও পার্টি দরকার, তো বিজেপি লাগবে। তাহলে যদি তুমি তৃণমূলকে হারাতে চাও কোনো অপশন নেই, বিজেপিতে যাও। যদি তুমি বিজেপি থেকে রক্ষা পেতে চাও তাহলে কোনো উপায় নেই, তাহলে তুমি তৃণমূলে যাও। এই জিনিসটা মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। 21-এর ভোট যখন এলো তখন বললো আরে পাগলা 21 তোর না 26 তোর, 21 হচ্ছে বিজেপির গভর্নমেন্ট। তার মানে আমাদের লোককে বোঝানো হচ্ছে যে আমি থাকতে পারবো না, থাকবে কে, তৃণমূল আর বিজেপি। এখন মানুষ বুঝলেন এই ইলেকশনের পরে 21-এর ভোটের পরে যে বিজেপি কোনো
তৃণমূলের বিরুদ্ধে প্রকৃত বিকল্প শক্তি নয়, পরিপূরক শক্তি। লালু প্রসাদের জেল হয়েছে, জয়ললিতাকে জেলে যেতে হচ্ছে। জয়ললিতার জন্য অনেকে আবার গায়ে আগুন লাগিয়েছিল, আম্মাকে জেলে দিয়েছে। আমি জানি না মমতার পার্টিতে এক পিস লোক তৃণমূলে পাওয়া যাবে কিনা মমতাকে জেলে গেলে গায়ে আগুন লাগাতে হবে, এক পিস থাকবে। সব মানে যন্ত্র জিনিস, কারণ টাকা বোঝে, যেখানে টাকা আছে সেখানে চলে যাবে। মিঠুন চক্রবর্তী বাজারে এসে বললো এসব কি বলে না, কি কেউটে সাপ কি সব বলে টলে, তো এসে বললো ওরকম সব বুদ্ধাঙ্গ লাগিয়ে সব রাজনীতিবিদ হয়ে যাচ্ছে। এই কুণালের মতো মিঠুনও রাজনীতিবিদ হয়ে গেল। তো সে বলছে আমার সাথে 38 MLA যোগাযোগ করছে। তার মানে এটা কি টিএমসি কি বিজেপি? যে ডেঞ্জারের সামনে এনে দিল তা হচ্ছে যে কি হতে পারে এই যে অবস্থা দাঁড়ালো। গোটা মন্ত্রিসভা একটা বড় অংশ এমএলএ যদি ঠিকানা হয় শ্রীগড় জেলখানা। তৃণমূলের লোক এখন বলছে পাড়ায়, একটু খেয়াল করুন, আমরা কালেকশন করছি, এটা হচ্ছে ইটাহারে কালেকশন করতে করতে একটা বাড়িতে গেছে পঞ্চায়েত সমিতির মেম্বার তৃণমূল, সে 100 টাকা চাঁদা দিয়েছে। 100 টাকা চাঁদা দিয়ে বলছে যে এই পার্টি আর করা যায় না। আমি তারপরে একটা ভাটল বাজার বলে উত্তর দিনাজপুরের একটা জায়গায় বাজারে কালেকশন করছি, সেই কালেকশন করবার সময় একজন লোক আমাকে কমরেডরা বললো যে ও কিন্তু তৃণমূলের লোক, ও বললো এই পার্টিটা করা যায় না, পার্টিটা থাকবে না। ঠিক এই ল্যাঙ্গুয়েজ চললো, পার্টিটা থাকবে না। তাহলে পারসেপশনের মধ্যে যদি চলে আসে তৃণমূলের মধ্যেকার লোকের যে এই পার্টি থাকবে না, তাহলে এর উপরের দিকের লোকেরও এটা বলছে, ওরা এমএলএরা বলছে, পঞ্চায়েতের লোকেরা বলছে, কোথায় যাবে? আর মিঠুন চক্রবর্তী বলছে যে আমি 38 আমার সাথে যোগাযোগ রাখছি। বিজেপি জীবনে কখনো, এ আমি বলছি যারা শুনছেন মনে রাখবেন, জীবনে কখনো বিজেপি পশ্চিম বাংলাতে মানুষের রায় গভর্নমেন্ট করতে পারবে না, কোনদিন পারবে। তাহলে বিজেপি কি পছন্দ? বিজেপি নিজের গভর্নমেন্ট তৈরি করতে না পারলে বিজেপির পছন্দ হচ্ছে তৃণমূল। বাম যাতে না আসে তার জন্য তৃণমূলকে রাখতে হবে। আরএসএস এর কনফিডেন্সের পার্টি হচ্ছে তৃণমূল, ওকে সুযোগ সুবিধা সব করে দেয়। আরে এবার তৃণমূলের জায়গা থেকে দাঁড়িয়ে ভাবো, তৃণমূল যদি বোঝে যে না আর পারবো না, সব চোর জেলখানাতে চলে যাওয়ার জায়গায় চলে এসেছে, এরকম একটা অবস্থাতে যদি মমতাকে বলে যে তোমাকে আর ভাইপোকে এবার যেতে হবে, আর কিছু করার নেই, আর একটা রাস্তা হচ্ছে তুমি পুরো গভর্নমেন্ট ছেড়ে দাও, সারেন্ডার করে দাও, কি হবে? কোন ডেঞ্জারের সামনে একটা নীতিহীন, দুর্নীতি পরায়ণ, স্বৈরাচারী একটা শক্তি সিঙ্গুর যেদিন ধ্বংস করছে, নন্দীগ্রামের ঘটনা যখন ঘটানো হচ্ছে, সেই সময় আমরা বলেছিলাম নীতিহীনতা দিয়ে কখনো জাতি দেশ তার অগ্রগতি ঘটানো যায় না। চরম বিপজ্জনক জায়গায় পশ্চিমবাংলাকে নিয়ে এলো। এখন ও গোটা তৃণমূল দলটাকে বিজেপি শরীরে মিলিয়ে দেওয়ার জায়গায় নিয়ে এলো। তাহলে যে মানুষ বিজেপিকে ঠেকানোর জন্য তৃণমূলকে ভোট দিয়েছিলেন, আজকে তার কাছে আমাদের গিয়ে বলতে হবে এই বিজেপির সহায়ক শক্তি হচ্ছে তৃণমূল, তৃণমূলের সহায়ক শক্তি বিজেপি, এর বিরুদ্ধে লড়বার শক্তি এদের নেই। এরা পশ্চিমবাংলাকে এইরকম একটা সাম্প্রদায়িক শক্তির হাতে তুলে দিতে প্রস্তুত হয়েছে। এতটা দুর্নীতি নিয়ে লেজে গোবরে অবস্থা নিজেদের তৈরি হয়েছে তা নিয়ে আমার মনে হয় যে যথেষ্ট বোঝাতে পারলাম আজকের পরিস্থিতিতে যা তৈরি হলো। এখন আমাদের সামনে কাজটা, যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে ফেস লস, অভিষেক আন্দোলনকারী কয়েকজনকে ডাকতে পারে, কয়েকজনকে বোঝাতে পারে, কয়েকজনকে আন্দোলন ভাঙবার জন্য এটা ওটা দেওয়ার কথা বলতে পারে, যাই বলুক যাই করুক, এখানে তার মুখ রক্ষা করবার জায়গা তৃণমূলের নেই। তৃণমূল যে একটি কদর্য নিকৃষ্ট পার্টি, এটা মানুষের কাছে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। এই প্রতিষ্ঠিত সত্যটাকে কেউ ঘুরিয়ে দিতে পারবে না, মুছতে পারবে না। তারপরে ওদের মাথা হেট হয়ে গিয়েছে। বহু সন্ত্রাস কবলিত জায়গা, এটা হচ্ছে টাইম, সময়ের দাবি। সাহস করে যুব ফেডারেশনের পতাকা ওড়ানোর সময় এটা, ওখানে যান, ফিরুন, ওই এলাকায় যান। আমি একটা গ্রামের মিটিং করলাম, গ্রাম সভা, রাত 9টা 9:30 পর্যন্ত ওই মিটিং চললো। 100-র বেশি মানুষ ওখানে। এই গ্রাম, প্রত্যেকটা গ্রামে এই সভা হোক, দেখবেন বাদ ভাঙা। কখনো কখনো এমন হয় নেই নেই নেই,
কিন্তু এমন একটা সময় আসে যখন বাঁধ ভাঙা স্রোতের মতো মানুষ আসতে থাকে। তার কারণ হচ্ছে যে এই সমাজের পচা গলা জায়গাগুলো মানুষকে বেদনাহত করছে, শুধু নয় তার থেকে পরিত্রাণের রাস্তা চাইছে। পরিত্রাণের রাস্তাটা বিজেপি নয়, এটা লোকে বুঝে গেছে। এখন আমাদের সেই শক্তিটা দেখতে চাইছে, আমাদের উপর ভালোবাসা আছে, আস্থার জায়গাটা। এই সব কিছু মিলিয়ে কোথাও যেন আমাদের কিছু ত্রুটি আছে, আমাদের কিছু দুর্বলতা আছে, আর মিডিয়ার রোল আছে। এই সব মিলিয়ে মানুষের ভাববার জায়গাটায় কোথায় যেন একটা সমস্যা তৈরি করে দিয়েছে। তার ফলে আন্দোলনের রাস্তায় আমাদের যেতে হবে, রাজনৈতিক হস্তক্ষেপ, সামাজিক হস্তক্ষেপ করবার জায়গায় যেতে হবে। ক্লাব কেন তৃণমূলের লোকেরা চালাবে? আপনার পাড়ার ক্লাব তৈরি করেছিল আমাদের আমলে, সেই ক্লাব 11 সালের পরে জোর করে জমা করেছে ওরা। আজ আবার ঢুকতে হবে ওই ক্লাবে। কেন কলেজে কেবলমাত্র তৃণমূলের লোকেরা থাকবে? আবার ঢুকতে হবে। এরা সবাই সবকিছু দেখছে। এই যে সিচুয়েশনে চেঞ্জ হচ্ছে, এই অবস্থাটায় যদি কাজে লাগানো যায় তাহলে খুব কম সময়ের মধ্যে যা আমরা 11 বছর, এটাই কিন্তু পৃথিবীর ইতিহাস। আমি ডায়ালেকটিক্সের কথা বললাম, মার্কসিস্ট ফিলোসফির কথা বললাম। এগুলোর মধ্যে দিয়ে যদি আমি ঘটনাকে বিশ্লেষণ করবার জন্য চেষ্টা করি, তাহলে এই সিদ্ধান্তে উপনীত হতে হয়। আজকে সেই সম্ভাবনার দরজা আমাদের জন্য। আমাদের দেখে অল্প বয়সী ছেলে মেয়েদের সঙ্গে আমাদের যে বিচ্ছিন্নতা, সেটাকে কাটিয়ে ফেলতে হবে। রাস্তার মোড়ে যে ছেলে মেয়েগুলো আড্ডা মারে, তার কাছে আমাদের যেতে হবে, কথা বলতে হবে, ওপেন করতে হবে। আমাদের হারানোর কিছু নেই, হারানোর যাদের আছে তারা হারা, কিন্তু এখন আমাদের অ্যাডভান্স অনেকটা আগিয়ে যাওয়া সময়। আমাদের যা দ্বিধা আছে, জড়তা আছে, এটাকে কাটিয়ে আমাদের সেই কাজে যেতে হবে। নিজেদের শক্তি বাড়ানোর মধ্যে দিয়ে সেই কাজ করতে হবে। 365 দিনের কাজ। বিপদে আপদে ডিওয়াইফাই আছে, রেড ভলেন্টিয়ার গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ বিদেশ পর্যন্ত ছড়িয়ে গেল রেড ভলেন্টিয়ার। কে সিদ্ধান্ত করেছিল কিভাবে অক্সিজেন দিতে হয়, কোথায় সিলিন্ডার রিফিল করে, কি করে কোভিড পেশেন্টকে দিতে হয়, কি মাত্রায় দিতে হয়, আমাদের ছেলেমেয়েরা শিখল। শ্রমজীবী ক্যান্টিন দিনের পর দিন, মাসের পর মাস চলতে থাকলো। তাহলে বিকল্প আমাদের এখানে যে যাওয়া যাচ্ছে না, ওখানে যাওয়া যাচ্ছে না, অল্প বয়সী ছেলে মেয়েদের সঙ্গে মেশবার সুযোগ কম। তাহলে এই প্ল্যাটফর্ম আমরা তৈরি করবো। আমরা হেলথে কাজ করবো, আমরা এডুকেশনে, আমরা স্পোর্টস কালচার, এই ছেলে মেয়েরা গান গাইল, গিটার বাজিয়ে গান গাইল, ক্যাপাসিটি বিল্ডিং, কালচারাল জায়গা আমরা এরকম ইনস্টিটিউট করতে পারি। কম পয়সায় গিটার শেখাতে পারি, গান শেখাতে পারি, তবলা বাজানো শেখাতে পারি, নাচ শেখাতে পারি। জায়গায় আমরা যেতে পারি, যা একটা দিগন্ত খুলে দেবে, অনেক নতুন ছেলে মেয়েদের কাছে আমরা পৌঁছতে পারবো। আমাদের পত্রিকা বাড়বে, সেগুলোর মধ্যে দিয়ে সংবাদকের ভূমিকা পত্রিকা পালন করতে পারে, বুলেটিন পালন করতে পারে, লিফলেট, আমাদের কথা বলবার যে মাধ্যমগুলো আছে তাকে ব্যবহার করা যেতে পারে। এইগুলোর দিকে আমাদের এবারে ধীরে ধীরে যেতে হবে। আমার শেষ কথা যা বলে আমি শেষ করব, কয়েকদিন আগে নরেন্দ্র মোদীকে সাংবাদিকরা জিজ্ঞেস করছেন যে 24 সালে তো ভোট আসছে, তো আপনার কি হবে? আপনি তো যা যা বলে এসেছিলেন, বিরোধীরা বলছে ঝুম না, আপনি সব শব্দ ফব্দ বন্ধ করে দিয়েছেন, পার্লামেন্টে বলতে দেবেন না, কিন্তু তা করেও তো আটকানো যাচ্ছে না। কাজ হয়নি, লোকের আয় কমে গিয়েছে, কৃষকের আয় কমে গিয়েছে, কৃষকরা 1 বছর ধরে লড়াই করলো, আপনি হারলেন, কৃষকরা জিতলো। তাহলে 24 সালের ভোটে তো আপনি বেগ পাবেন, তো কি মনে করছেন? তো নরেন্দ্র মোদী তার উত্তরে বলছে, আমার প্রতিপক্ষ কি, আমি কার সাথে লড়ব? আমার বিরুদ্ধের শক্তি কংগ্রেস, মূল শক্তি, সেই কংগ্রেস শতাব্দী প্রাচীন দল, তো উঠে গেছে, ও দলে তো কিছু নেই। আর যা আছে কমিউনিস্টরা, সে তো টিম টিম করে একটা জায়গায় কোনায় ঝুলছে, কিন্তু আমাদের ওদের সাথে লড়তে হবে। 3টে কথা বলবো। একটা হচ্ছে শতাব্দী প্রাচীন কংগ্রেস, সেটা উঠে গেছে, ওর কোনো প্রতিপক্ষ নেই। কমিউনিস্টরা দেশের এক কোনায় টিম টিম করে জ্বলছে, মানে একেবারে নগণ্য একটা শক্তি। কিন্তু ইন্টারেস্টিংলি 3 নম্বর কথাটা বললো, কিন্তু আমাদের ওদের সঙ্গে লড়তে হবে। কেন বলে কথাটা? এত পরাক্রমশালী প্রধানমন্ত্রী, 140 কোটি পেরিয়ে গিয়েছে দেশের জনসংখ্যা, এর নৌসেনা, এর স্থল বাহিনী, এর আকাশ বাহিনী,
বিপুল শক্তি, এরপরে র্যাব আছে, সিবিআই আছে, ইডি আছে, হাজার একটা জিনিস দিয়ে সার্ভেলেন্স সিস্টেম আছে, কে কোথায় কি করছে না করছে, কাকে ফোন করছে, হোয়াটসঅ্যাপ করছে, সবও জানে। এ হেন নরেন্দ্র মোদী, হেন অমিত শাহ, তাকে লড়তে হবে কেন কমিউনিস্টদের সাথে? ওই একটা লেফটদের গভর্নমেন্ট আছে, সেই গভর্নমেন্টের কি এমন ব্যাপার যার জন্য লড়তে হয়? ও পাগল না, ও বোকাও না। এই যে 1 বছরের বেশি সময় ধরে 500 বেশি কৃষকদের সংগঠনগুলো মিলিতভাবে লড়াই করে প্রধানমন্ত্রীকে ব্যাক করাতে হলো 3টে বিল। ও বোঝে না যে পেছনে কমিউনিস্টরা আছে, বামপন্থীরা আছে? ও বোঝে। গোটা দেশ জুড়ে ও সাম্প্রদায়িক বিভাজনের জন্য সিএএনপি আর এনআরসি চালানো। তেরঙ্গা ঝান্ডা নিয়ে সব ধর্মের মানুষ, সব বয়সের মানুষ লড়াইয়ের রাস্তায় নামলো। শাহিনবাগ তৈরি হতে থাকলো গোটা ভারতবর্ষ জুড়ে। ও জানে না এর পেছনে বামপন্থীরা আছে, কমিউনিস্টরা আছে। অমিত শাহ লড়াই করছে কার সাথে? তার আগে তো আপনারা কেউ জানতেন না, আমিও চিনতাম না। ঐশী ঘোষ, দীপশিতা ধর, ওইটুকু একটা মেয়ে, সাথে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর লড়াই, এদেশের প্রধানমন্ত্রীর লড়াই। জেএনইউ ক্যাম্পাস কি আছে সেখানে? কটা ছেলে মেয়ে লেখাপড়া করতে যায়, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে।